ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি তমা রশিদ। সৌন্দর্য এই শব্দটা আমরা সবাই পছন্দ করি, আর আপনাদের এই পছন্দকে ভালোবাসা ভালো লাগে পরিণত করতে আমাদের এই আয়োজন। প্রতিদিনের মতো আজকেও রয়েছে আমাদের তিনটি সেগমেন্ট, হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন তিনি একদম ছোটবেলা থেকে নাচের মানুষ, নাচ করতে ভালোবাসে, নাচ করেন। তবে বর্তমানে অভিনয়েও তিনি যুক্ত হয়েছেন, বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মুনমুন বিশ্বাস মুন। স্বাগত আপনাকে, কেমন আছেন? হ্যালো আপু, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তবে একটা প্রশ্ন আগেই করতে চাই, যারা নাচের মানুষ তারা কি দেখতে খুব মিষ্টি হয়? না, আসলে আপনার চোখটা সুন্দর তাই আপনার এরকম মনে হচ্ছে। আমার এটা মোটেও মনে হচ্ছে না, খুব মিষ্টি। আমার তো আপনাকে আরো বেশি মিষ্টি লাগছে। আচ্ছা, আমার গাল দুটো আপেলের মতো তাই হয়তো। না না, ওকে, একদম প্রথমেই আসলে জানতে চাই আপনার কাছ থেকে, জানি নাচ করছেন, অভিনয় করছেন, বিজ্ঞাপনেও কাজ করছেন, এই যে সব কিছু করছেন, বর্তমান সময়ে কোন কাজগুলোকে বেশি ফোকাসড মাথায় রেখে করছেন বা কোন কাজগুলোতে বেশি সময় দিচ্ছেন? আচ্ছা, আসলে সব কিছু করা আসলে অনেক টাফ একসাথে করা, বাট চেষ্টা করছি সব কিছুই ব্যালেন্স নিয়ে করার। বাট বেশি ফোকাস করছি হচ্ছে অভিনয়ের দিকে, যদিও এখন একটু অভিনয়টা একটু কম করছি, কারণ স্কিলটা জানা খুব দরকার অভিনয় করার জন্য। এখন তো ইউটিউব অনেক প্ল্যাটফর্ম চলে এসেছে, সো অনেক টাফ কম্পিটিশন। সো সেখানে হুট করে গিয়ে মানে জায়গা করে নেওয়াটা আসলে খুবই টাফ। সো এটার জন্য একটু স্কিলড হওয়া বা শেখা, সেই জিনিসটার প্রতি একটু ফোকাস করছি, যাতে কিছু শিখে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, যাতে দর্শকের মনে যেন থাকে যে না, অভিনয় করে গেছে। যেমন আমাদের এখন অনেক প্ল্যাটফর্মে অনেক ধরনের অভিনয় শিল্পী আসছে যাচ্ছে, কিন্তু মনে রাখার মতো কেউ নেই। বাট আমার ফোকাস হচ্ছে কাজ করব, বাট মানুষ যাতে মনে রাখে। কি ধরনের স্কিল বা কি কি পদক্ষেপ নিচ্ছেন সেই জন্য? 6 মাসের একটা স্কুলিং করেছি প্রাকজনার স্কুল অফ ডিজাইন থেকে। সো সেখানে 6 মাসের একটা স্কুলিংয়ে তো সেরকমভাবে কিছু শেখা যায় না, নিজেকে নিজে প্রিপেয়ার করতে হবে। সো এটার জন্য আমি বিভিন্ন নাটক, মুভি এগুলো দেখছি, তারপর কিছু ভয়েসের কিছু কাজ আছে সেগুলো প্র্যাকটিস করছি। সো এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিভিন্ন এক্সপ্রেশনে নিজেকে উপস্থাপন করা কীরকম লাগে দেখতে, সো এগুলো নিয়ে আর কি কাজ করছি টুকটাক করে, নিজের মতো করে আর কি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। ওকে, সো এখন পরীক্ষা হয়ে যাক, আমি আপনাকে এক্সপ্রেশনের নাম বলবো, আপনাকে সেটা এক্সপ্রেশন দিয়ে দেখাতে হবে। ওকে, 1 নাম্বার স্যাড, ইমোশনাল, এটা কি প্রেমের ইমোশনাল? কান্না ইমোশনাল যদি বলি? মানে ইমোশন তো অনেক ধরনের আছে, ডিপেন্ড করছে কি এক্স্যাক্টলি। কান্না, হাসি, প্রথম প্রেমে পড়া, খুব ভিলেন, কারো কোনো কিছু সহ্য হচ্ছে না, একটু পাগল, ওয়াও ওয়াও ওয়াও, আমি আর পরীক্ষা নিতে পারবো না, আমি প্রেমে পড়ে যাচ্ছি। খুব সুন্দর। আমি একটা জিনিস অনেক লক্ষ্য করেছি, যারা নৃত্যশিল্পী বা নাচের মানুষ তাদের চোখ কথা বলে। আচ্ছা, এবার একটু চোখ দিয়ে কিছু একটা বলে দেখান তো। খুব রাগ, চোখ, শুধু চোখ দিয়ে। মানে কি দেখাবো? মানে এক্সপ্রেশনটা আমি বলবো খুব রাগ, মানে আমি এক্সপ্রেশনের নাম বলবো, আপনি চোখ দিয়ে দেখাবেন। ওকে, খুব রাগ। বাবা, আমি আর পরবর্তীতে যাচ্ছি না। এটাই হচ্ছে আসলে অন্যদের থেকে আলাদা করে নৃত্যশিল্পীতে। এবার একটু, যেহেতু আপনি ছোটবেলা থেকে নাচের সাথে যুক্ত রয়েছেন, সেই প্রসঙ্গে আসতে চাই। অভিনয় করা অনেক কঠিন, আবার নাচ করাও অনেক কঠিন, দুটো ডিফারেন্ট মাধ্যম এবং ডিফারেন্ট অডিয়েন্সের কাছে। আপনার কাছে কোনটা মনে হয় যে কোনটা সব থেকে বেশি কঠিন? এখন যেহেতু অভিনয়ে নতুন, তো ওটা আমার কাছে একটু কঠিন লাগছে। নাচ যেহেতু ছোটবেলা থেকেই করছি, তো ওটা অভিনয়ের তুলনায় একটু ইজি মনে হয়। কিভাবে হুট করে অভিনয়ে আসা হলো, বা কোনো প্ল্যান ছিল কিনা আগে থেকে? প্ল্যান আসলে ছিল না সেরকমভাবে। মানে করোনার সময় আমি আসলে, মানে সবাই তো ঘরে বন্দি, যেহেতু নাচ করি সব কিছুই বন্ধ হয়ে গেল। এখন করোনার মধ্যে সবাই বাসায় বন্দি, কি করব কিছুই বুঝতে পারছি না। তখন বিভিন্ন মুভি দেখি, আর তারপরে নাটক দেখি। তো সাডেনলি মনে হলো যে কিছু একটা করা যেতে পারে, কিন্তু বাসা থেকে কি অ্যালাউ করবে সেটাও একটা ভয় ছিল। যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, সেখানে অনেক ধরনের প্রবলেমস হয়।
তো সেক্ষেত্রে তখন আমার এক ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করলাম, সে থিয়েটার আর্টিস্ট। তো তার মাধ্যমে আর কি একটা ওই যেটা বললাম প্রাচ্যন আর্ট স্কুলে আমি ভর্তি হলাম। তো সেটা কন্টিনিউ করতে করতে আমার তখন কমপ্লিটও হয়নি কোর্সটা, তখন ওখান থেকে আমাকে একটা ডকুমেন্টারির জন্য তারা আর কি সিলেক্ট করে যে আমাদের সাথে কাজ করবে। তো তখন থেকে আর কি করা, ফার্স্ট আমার কাজ তাদের সাথেই ফার্স্ট করা, তারপর আর কোনো কাজ করা হয়নি। তারপর স্কুলিং শেষ করে ফেসবুকে বিভিন্ন মানুষজন থাকে, তো আমি তো কাউকে চিনিও না জানিও না, বা মিডিয়াতে কিভাবে কাজ করতে হয়, কাদের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়, কোনো আইডিয়াই ছিল না। বাট সাডেনলি একজন কাস্টিং ডিরেক্টর আমাকে নক দেয়। ওকে, তাকে আমি কিছু ছবি পাঠাই, আমার কোনো পোর্টফোলিও নেই, কিচ্ছু নেই, জাস্ট নর্মালি কিছু ছবি পাঠাই। তারপর সে সাডেনলি একদিন নক করে যে এরকম একটা শ্যুট আছে নেরোলেক, কানসাই নেরোলেকের একটা শ্যুট আছে, তো তুমি কি করতে পারবা? তখন আমি বললাম যে আমি তো কখনো এরকম করি নাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তো ঠিক আছে আমি ট্রাই করতে পারি। ওকে, তখন আমাকে সে ইভেন যে আমাকে কাস্ট করেছে, সে কাস্টিং ডিরেক্টর কখনো আমাকে ফেস টু ফেস দেখেও নি। সে আমাকে ফেসবুকের মাধ্যমেই ফোনে কথা বলা আর ফেসবুকেই ছবি দেওয়া, এইভাবেই কথা বলা। তো তখন থেকে আর কি জার্নিটা শুরু, যে আমি কাজ করছি। তারপরে আস্তে আস্তে কয়েকটা কাজ করা হয়েছে। যেমনটা প্রমিস করেছিলাম দেখাবো আপনাদেরকে এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ। চলুন দেখে আসি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা নিশা। আজকে আছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ এই সেগমেন্টে। আর এই সেগমেন্টে আজকে আমার সাথে মডেল হিসেবে আছে রিদি। আর এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, সো আমরা মনে করেছি যে আমরা যদি একটা খুব গর্জিয়াস পার্টি লুক করি তাহলে কেমন হয়। ভিউয়ার্স, আমরা ওর বেস মেকআপটি একটু হাফ ডান করে রেখেছি। সো আমরা প্রথমেই ওর আই লুকস দিয়ে শুরু করি। আমরা ওর আইব্রোজটি ড্র করে নিচ্ছি। ক্রিজে আমরা একটা ম্যাজেন্টা কালার আমরা প্রথম ডিফাইন করে নিচ্ছি। আমরা যখন ক্রিজে কোনো কালার অ্যাপ্লাই করি তখন যত ভালো করে টাইম নিয়ে এটাকে ডিফাইন করব, তত কালারটার সুন্দরভাবে ফুটে উঠবে এবং কালারটা অনেক শাইনিং বাড়বে। ম্যাজেন্টা কালারটা ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা ওর আইয়ের ইনার কর্নার এবং আউটার কর্নারে আমরা একটু পার্পল কালার ব্লেন্ড করব। হ্যালো আইয়ের ঠিক মজাটাই কিন্তু এখানে, তাই না? এখন আমরা ক্রিজের মিডলে একটা স্মুথ একটা লাইট কালার একটা গ্লিটার ইউজ করব। ওকে, গ্লিটারটা আমরা অ্যাপ্লাই করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফিঙ্গার টিপ দিয়ে গ্লিটারটা ইউজ করছি। আউটার কর্নারে একটু হালকা ব্ল্যাক কালারটা ইউজ করব। ওর চোখটাকে একটু ভাইব্রেন্ট করার জন্য আন্ডার আইজ ম্যাজেন্টা কালার একটু ব্লেন্ড করে দিব। আইয়ের ইনার কর্নারটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আমরা এখন আইলাইনার দিচ্ছি। আর আইলাইনারটা একটু আউটার সাইডে টেনে দিচ্ছি যেন চোখটা দেখতে একটু বড় লাগে। আমরা এখন মাস্কারা ইউজ করব। আর বলে রাখছি, আমাদের কিন্তু মেকআপের ক্ষেত্রে কারো কারো কিছু কিছু ভুল আছে, যে আমরা আগে আইল্যাশটা ইউজ করি, দেন পরে আমরা মাস্কারাটা করি। আগে আমাদের মাস্কারাটা ইউজ করতে হবে, আমাদের যে ন্যাচারাল আইল্যাশটা আছে এটাকে তৈরি করতে হবে, কারণ এটার মধ্যে আমরা যখন মেকআপ করি তখন অনেক মেকআপ এখানে লেগে থাকে, সাদা সাদা হয়ে থাকে। আইল্যাশটা লাগিয়ে এটাকে মাস্কারা করব তখন কিন্তু প্রপারলি এটা ক্লিন হবে না।
সো আমাদের আগে মাস্কারাটা ইউজ করতে হবে। আমরা এখন আইল্যাশ অ্যাপ্লাই করব। আইল্যাশ যখন আমরা লাগাবো তখন ঠিক আউটার কর্নারটা আমরা একদম আই লেভেলে রাখবো না। আই লেভেল থেকে যদি আমরা একটু উপরে এটা অ্যাপ্লাই করি তখন নর্মাল থেকে চোখটা দেখতে একটু বেশি বড় লাগবে। কন্ট্রোলিং ছাড়া কিন্তু মেকআপ একদমই অসম্পূর্ণ, তাই না? সো আমরা ফার্স্টে নোজটাকে কন্ট্রোলিং করছি। সেটিং স্প্রে করে ওর মেকআপটাকে লক করে দিব। হাইলাইটার দিয়ে মুখের মেকওভারটি কমপ্লিট করব। আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব, আর লিপস্টিকটা অবশ্যই মেকআপের সাথে মিল রেখে করতে হবে। ওর লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে আজকে আমাদের ওর ফেসের মেকআপ লুকটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওর হেয়ারটাকে ওর মেকআপের সাথে মিল রেখে একটু সেট করব, দেন আমরা ফিরে আসব ওর টোটাল সুন্দর মেকওভারটি নিয়ে। কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আই এম সাকিরুন ফ্রম সাকিরুনস মেকওভার সালন। আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস। হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে, ইন্টারনাল কারণে হতে পারে, ড্যান্ড্রফ থাকলে হতে পারে, অয়েলনেসের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে। তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করব আমাদের কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব, অ্যান্ড অয়েলি স্ক্যাল্প হলে আমরা আমাদের স্ক্যাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব, অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখবো। আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায়, বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায়। তো রাফনেসের জন্য আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব, অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব, কন্ডিশনার ইউজ করব বাসায়, অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব। আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে যায়। তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই, সাথে প্রফেশনালি উইকলি বা 15 ডেজে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে। অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি, কেয়ার নিচ্ছি, কিন্তু কোনো কাট করছি না, ইচ্ছা মতো লম্বা, কোনো শেপ নাই। আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে, সুন্দর লাগবে। আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করাতে, যেমন কালার, রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং। আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি। আমরা আগে অয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো। প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে টক দই, মেথি গুঁড়া, ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো। এটা সব ধরনের হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলাই ছিল আজকের বিউটি টিপস। ধন্যবাদ সবাইকে। দেখে আসলাম এই সপ্তাহে সুন্দর একটা বিউটি টিপস, তবে অবশ্যই বাসায় বিউটি টিপসগুলো ফলো করবেন। চলে যাচ্ছি আবারও আমাদের আজকের গেস্টের সাথে আড্ডাবাজিতে।
আসলে আপনার ক্যারিয়ার নিয়ে তো অনেক কিছুই জানলাম, জানার আরও শেষ নেই। তবে এই মুহূর্তে আপনাকে নিয়ে জানতে চাই, ভীষণ গ্ল্যাম একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে, যেন মনে হচ্ছে একদম স্কুলের একটা বাচ্চার সাথে আমি কথা বলছি, কিন্তু আমি জানি আপনি মোটেই স্কুলের বাচ্চা না। পড়াশোনার সকল পাঠ অনেক আগেই চুকিয়েছেন এবং বর্তমানে প্রফেশনে পুরোপুরি মনোযোগ দিচ্ছেন। তারপরেও এত তারুণ্যময় একটা চেহারা, একটা দীপ্তময় একটা লুক কিভাবে ধরে রেখেছেন? সেটা প্রথমেই বলতে হবে মেকআপের জন্য, কারণ মেকআপ ছাড়া আমরা কেউই এখন বাইরে বের হই না। তারপরেও বলতে হয় যে কিছু নিজের জন্য, নিজের যত্নের জন্য কিছু করতে হয়। তো আমি সেরকমভাবে কিছু করি না, বাট পানিটা খুব খাই। পানিটা কয় লিটার? সেটা বলতে পারবো না, বাট আমি একটু পর পর পানি খাওয়ার চেষ্টা করি। 3 লিটার, 4 লিটার, 5 না না না, এত এত না, বাট খাওয়ার চেষ্টা করি। Okay. আর হচ্ছে মাঝে মাঝে একটু কাঁচা হলুদ এগুলো দিয়ে আর কি করি। এছাড়া আমি কিচ্ছু করি না। পুরো প্রাকৃতিক? হ্যাঁ, পুরো প্রাকৃতিক। আমি অর্গানিকটা বেশি বিশ্বাস করি কেমিক্যালের থেকে। ওকে। আর মেকআপ তোলার ক্ষেত্রে? মেকআপ তোলার ক্ষেত্রে আমি হয় অলিভ অয়েল তেল, না হলে নারকেল তেল, এই দুটো ইউজ করি। শপিংয়ের ক্ষেত্রে কি মাথায় রাখেন এবং কোথা থেকে শপিং করা পছন্দ করেন? আচ্ছা, আমি ব্র্যান্ড বলতে কোনো ব্র্যান্ডের ড্রেস পরবো বা সেরকম কোনো কিছু না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই তুলে নিই। খাবার দাবারের ক্ষেত্রে কি ধরনের সিম্পলিসিটি আপনি মেনটেন করেন জানতে চাই, বিকজ ভীষণ ফিট একজন মানুষ, আর নৃত্যশিল্পীরা এমনিও অনেক ফিট থাকে। তবে আমি এটা জানি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন না। একদমই না। আর কি খেতে পছন্দ করেন তাহলে? আমি খুব ঝাল পছন্দ করি। বাচ্চা মরিচ? যেহেতু বাঙালি, আমি একদমই ডায়েট করি না। আমি প্রচণ্ড ভাত পাগল মানুষ। শেষ যে বিষয়টা জানতে চাই আপনার কাছ থেকে, ঘোরার জন্য কোন ধরনের প্লেস আপনার পছন্দের? বাংলাদেশ বলতে বাংলাদেশের মধ্যে কক্সবাজার আর খুবই বাংলাদেশের বাইরে? পছন্দের একটা জায়গা। সেখানে যদি আমাকে ছেড়ে দিয়ে সারাদিনের জন্য ছেড়ে দেয়, আমার খাবার দাবার সব ভুলে আমি ওইখানেই পড়ে থাকবো। কক্সের ছেলেকে বিয়ে করতে হবে তাহলে? না, সেরকম কিছু না, বাট কক্সবাজার ভালো লাগে। আর দেশের বাইরে? দেশের বাইরে হচ্ছে কলকাতা। কলকাতা? কলকাতা অনেক ঘোরার শপিং জন্য করা যায়, তাই? অনেক শপিং করা যায়, অনেক খাওয়ার যায়, বিশেষ করে স্ট্রিট ফুড। ও, আই লাভ দেয়ার স্ট্রিট ফুড। আমার এত ভালো লাগে, আমি ওখানে গেলে মানে দিনে রাতে স্ট্রিট ফুড খেয়ে আমি সারাদিন পার করে ফেলি। শেষ মুহূর্তে যদি দর্শকদের কিছু বলার থাকে আপনার? ধন্যবাদ এশিয়ান টিভিকে আমাকে আজকে এই অনুষ্ঠানে একজন পার্ট হিসেবে আমাকে গেস্ট হিসেবে আনার জন্য। আর আমি বলতে চাই যে সামনে, আমি যেহেতু নতুন, আমি একদমই নতুন চেহারা, সামনে কিছু কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি, আরও দোয়া করবেন। এবং সামনে আরও কাজ করার ইচ্ছে আছে, নিজের একটা জায়গা তৈরি করার ইচ্ছে আছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এশিয়ান টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, একদম ফু দিয়ে দিলাম যেন অনেক 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 ভালো ভালো কাজগুলো সবসময় আপনার ঝুড়িতে যুক্ত হোক। অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের গ্লস অ্যান্ড গ্লিটারের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গেস্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।